ধন্যবাদ। শুভ সকাল। আজকে অনেকে উপস্থিত দেখে খুব ভালো লাগতেছে। এত তো ছিল না এই কদিন। তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার আবার এটা যে আমি জিজ্ঞেস করলাম সবাই আজকে নতুন, তার মানে এর আগে যে ক্লাসে যারা এসছে তারা আসে নাই, আর আজকে যারা এসছেন তারা হয়তো দেখা যাবে যে মানে আপনাদের এই অনলাইনে ক্লাসের সুবিধাটা আছে তাই বলে, কিন্তু প্র্যাকটিক্যাল ব্যবহারিক ক্লাস যখন শুরু হবে তখন কিন্তু আপনাদের উপস্থিতি খুব বেশি পরিমাণে দরকার। আর এমনিতেও আপনাদেরকে বলেছি যে ব্যবহারিক ক্লাসের সুযোগ দিয়ে যেহেতু নাই, কম, আর আপনারাও বিভিন্ন কাজে টাজে থাকেন, এটা ট্রেনিং কোর্স মানেই তো সেরকম। বিশেষ করে কর্মজীবীরা এটা নিয়ে থাকে ভবিষ্যৎ তার কর্ম স্থানটাকে চেঞ্জ করার জন্য বা কনফার্ম করার জন্য। হ্যাঁ, এই যেমন দ্বিতীয় অনেক টিচার আমাকে বলেছে যারা বেসরকারি স্কুলগুলিতে আছে, বিশেষ করে কিন্ডার গার্ডেনে আছে, তো স্যার আমাদের তো কিছু নেই, শিল্পকলা হয়তো টুকটাক আমার কাছে শিখেছে, তো এখন হয়তো তারা বলছে যে স্যার আমাদের তো কোনো সার্টিফিকেট নেই, আপনি একটা দিয়েছিলেন শিল্পকলার কোর্সেরও সার্টিফিকেট না, এখানে আবার 4 বছরের কোর্স এই চারুকলার উপরে, শিল্পকলায় যেটা অনেক কিছু আছে এখানে, আর আপনাদেরটা হচ্ছে 1 বছরের কোর্স। 1 বছরের কোর্স, কিন্তু আমরা সিলেবাসটা পড়ে দেখেছি অনেক বড়। এই জন্য পার্সোনালি উপস্থিত থেকে সশরীরে থেকে ক্লাসের কোনো বিকল্প নেই। অথবা মাঝে মধ্যে যদি আসতেও না পারেন, ঠিক ক্লাস চলাকালীন সময় যখন ব্যবহারিকটা শুরু হবে তখন ওইভাবে করে ব্যবহারিক ক্লাসের আলোচনা ব্যবহারিকই হবে। হ্যাঁ, না আমার ব্যবহারিক ক্লাস হচ্ছে, আমি তো বলছি যে আমার একসাথে 2টা ক্লাস হচ্ছে। আমি যখন স্কেচের যখন তাত্ত্বিক জিনিসটা বলি, যেমন এখানে হচ্ছে তাত্ত্বিক, এই 2টা অংশ হচ্ছে ক এবং খ কোর্সটা হচ্ছে যে তাত্ত্বিক পুরোপুরি। কিন্তু আপনি দেখেন এখানে আমি যখন তাত্ত্বিকের যে আমি ক্লাসগুলি নিয়েছি, আমি পেন্সিল স্কেচ, কালি কলমে ড্রয়িং, চারকোল কি জিনিস, রেখাচিত্র, এগুলি যখন আপনাদেরকে পড়িয়েছি তখন আমি ব্যবহারিকের ব্যাপারটা দেখিয়েছি না, যে কোনটার ব্যবহারটা কি। এই জন্য এই বিশেষ করে শিল্প মাধ্যম, করণ কৌশল, উপকরণ, করণ কৌশল, এই যে তাত্ত্বিক যে অংশটা আছে এটার সাথে কিন্তু ব্যবহারিকের একটা বিরাট সম্পর্ক আছে। এইটা ব্যবহারিক বাদ দিয়ে এটা একটা অপরের পরিপূরক। এই জন্য নাহলে আমি বোর্ডের মধ্যে ড্রয়িং করিয়েছি, আমি বোর্ডের মধ্যে স্কেচ করিয়েছি, হ্যাঁ, আমি এখানে বসে বসে একটা দৃশ্য আঁকলাম, আপনারা হুবহু আঁকলেন, কোনো কাজে আসবে না। আমি আমার স্কুলের টিচার, আপনারা তো বড় স্টুডেন্ট, আমি আমার স্কুলের ছাত্রদেরকে এইভাবে কাজ করতে দেই না, কারণ এটা অলরেডি একটা মৌলিক জিনিস। এটা মৌলিক। আজকে চারুকলা এত সেই প্রাইমারি লেভেল থেকে এই লেভেল ও লেভেল পর্যন্ত যে এটা কম্পালসারি সাবজেক্ট বিদেশে, এটা কি কারণে? কারণ এই চিন্তা করতে গেলে বাচ্চাদের মধ্যে মৌলিক চিন্তা ডেভেলপড হয়। এই মৌলিক চিন্তা ডেভেলপমেন্টের জন্যই এই সাবজেক্টটা এত বেশি গুরুত্বপূর্ণ। আর এটা করাতে গেলে একটু ক্রিয়েটিভ লোকজনের বেশি দরকার, পড়াশোনার পাশাপাশি একটু ক্রিয়েটিভ লোকজনের বেশি দরকার। সেই ক্রিয়েটিভ লোকজনরা বাচ্চাদেরকে এই মৌলিক চিন্তায় উদ্বুদ্ধ করবে, নাহলে কিন্তু পারবে না। এটা সাধারণ একটা চ্যাপ্টার না। এটা আমার এই তো কালকে আমার নোয়াখালী কলেজে ছিল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উনি কেমিস্ট্রির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, রিটায়ার করেছে গত বছর, অম্লান কুসুম রায়। তো ওনার সাথে আলাপ করতে গিয়ে উনি বললো যে ওরে বাবা তুমি এটা তো আসলে এই যে একটা বিরাট ব্যাপার। বললো যে আমার ক্লাসটা যেরকম যে কেউ করতে পারবে, মানে মুখস্থ করে অনলাইনে করে ফেলতে পারবে, তোমার তো এটা সম্ভব না, তোমার তো ক্লাসে বসেই দেখিয়ে দেওয়ার ব্যাপার আছে। এইভাবে করে আলাপ হচ্ছিল। এই জন্য ব্যবহারিকের একটা গুরুত্ব আছে দুইভাবে। একটা হচ্ছে আপনার, যেহেতু আপনাদেরকে বলছি, আপনাদের কথাটা আমাদের মাথায় আছে যে অনেক সময় অনেকে থাকতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ওই সময়টা বাড়িতে এই ক্লাসের সময়টা আপনি স্পেয়ার করবেন। আপনি এইটা যদি ওই সময়টা যদি আপনি না করেন, আপনি আসতে পারছেন না, আপনার তো গাড়ি ভাড়া বেঁচে যাচ্ছে, আপনার অনেক কিছু সময় বেঁচে যাচ্ছে, কিন্তু আপনি ক্লাসে কি ম্যাডাম? হ্যাঁ, না না না, আপনি ক্লাস করেন, আপনি পিছনে গিয়ে বসেন একটু। অত কৈফিয়ত দেওয়া যাবে না, আপনি বাইরে যান, ওকে নিয়ে একটু বাইরে যান। ক্লাস আপনাদেরকে বলছি বসেন, যদি স্টুডেন্ট আছে ছেড়ে দিবেন, কিন্তু ওই অনেক আছে, সীমাবদ্ধতা আছে। আমরা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও যখন দেখেছি যে বাচ্চা কাচ্চা নিয়ে, এটা কোনোদিনই না, এটা একটা অধিকার, বাচ্চাদের মায়ের একটা অধিকার, বাচ্চারও অধিকার,
কিন্তু সেটা আপনাকে টাইম মেনটেন করেই করতে হবে, কারণ আপনি আবার অন্যের অধিকার তো খর্ব করতে পারেন না। আপনি বসলে বসেন, কিন্তু ওই কান্নাকাটি যাতে না করে। তো যাই হোক, এই তো দেখছেন এই যে এই লাইনটা ছুটে গেল। যাই হোক, এটা পরবর্তী আমাদের ক্লাসে এগুলি আলাপ হবে অনেক। ও বোধহয় আগে ক্লাস করছিল নাকি? হ্যাঁ, আগে ক্লাস করছিলেন? ও একজন আসছে, আর এরা সবাই কেউ আগে ক্লাস করেনি। বসেন। তো যাই হোক, এগুলি পরবর্তী সময়ে আলাপ হবে। এখন আজকে আমাদের যে বিষয় এখানে লিখেছিল পাহাড়পুর, আসলে পাহাড়পুরটা হচ্ছে যে একটা জায়গার নাম। আমাদের আজকে যেই এটা হচ্ছে যে আজকের বিষয় হচ্ছে যে সোমপুর বিহার, মানে এটা হচ্ছে পাহাড়পুর। পাহাড়পুর সোমপুর বিহার। সোমপুর বিহার আমরা এতদিন পর্যন্ত যা পড়েছি, এই বিশেষ করে বাংলাদেশের প্রাচীন শিল্পকলার ইতিহাসের মধ্যে আমরা পড়েছি, এর আগে পড়েছি কি মহাস্থানগড়, তারপর আমরা পড়েছি লালমাই। এখানে বেশি নেই, এখানে আছে বাংলাদেশের মধ্যে আছে ময়নামতি, মানে মহাস্থানগড়, ময়নামতি, তারপর হচ্ছে পাহাড়পুর। এদের শিল্পী, এই সমস্ত সভ্যতা শিল্পী, এবং এখানে আবার পাহাড়পুর এবং শিল্পকলা ও শিল্পীদের কথা তো উল্লেখযোগ্য না, কারণ তখনকার সময় তো এগুলি শিল্পীরা কিরকম ছিল, ওই বংশধর হিসেবে ছিল, বংশ পরম্পরায়। যেমন ধরেন আমাদের দিনাজপুরের কান্তজির মন্দির একটা আছে, বিশাল একটা মন্দির আছে। বিশাল বলতে মানে তার অবয়বটা বিশাল না, কিন্তু এই তার কাজটা মানে প্রতিটা ইটের মধ্যে রিলিফ ওয়ার্ক করে এগুলি পোড়ানো হয়েছে। হ্যাঁ, সেদিক থেকে এটা শিল্পতা, এবং এটা এক জেনারেশনের দ্বারা এটা করা সম্ভব নয়। দেখা গেছে যে দাদু শুরু করেছে, ছেলে অর্ধেক অবস্থায় গেছে, নাতি এটা শেষ তার মানে 3টা জেনারেশন এটার মধ্যে কাজ করতে হয়েছে। কি আপনাদের কি বসে যান, আপনাদেরকে আসি যাই করতে করতে আমার তো ক্লাসে ডিস্টার্ব হয়ে যাবে, এই জন্য চুপচাপ বসে যাবেন। আসলে আপনারা দুজন কি ছাত্র? ওকে, থ্যাংক ইউ। এই আপনারা সবাই নিজেদের মধ্যে একটু পরিচয় করে নেবেন, মাঝখানে যখন বিরতি থাকবে 10 মিনিটের, এটা দরকার আছে। তো যাই হোক, আজকে আমাদের হচ্ছে যে পাহাড়পুরের সোমপুর বিহার, এবং এটা রাজশাহীতে অবস্থিত, এবং এটা হচ্ছে যে এটা হচ্ছে যে আমরা এতদিন মধ্যে যত আমাদের বাংলাদেশে যত পুরাতন ঐতিহ্যের স্থাপনা বা বিহার, স্তূপ এগুলি আবিষ্কৃত হয়েছে খনন কাজে বলে, সব কিছুর একটা কেন্দ্রস্থল কিন্তু এই সোমপুর বিহার। এটা যদিও সর্বশেষে আমরা ধরেছি, এবং এটা সেই খ্রিস্টপূর্ব 2000 বছর আগেরও এখানে যে কাজ পাওয়া গেছে তার একটা ইতিহাস আছে। মানে খ্রিস্টের জন্মের 2000 বছরের থেকে শুরু করে পরবর্তী খ্রিস্টাব্দ, মানে প্রায় 3000 বছরের একটা ইতিহাস আছে এটার ভিতরে, বুঝতে পারছেন? তো তাইলে এই যে এটা খুবই একটা ইম্পর্টেন্ট। এবং আমাদের যে ভারতের যে নালন্দা বিশ্ববিদ্যালয় পৃথিবীর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে বলা হয়, সেই বিশ্ববিদ্যালয়ের সাথে এই বিশ্ববিদ্যালয়ের এটা একটা বিশ্ববিদ্যালয়ের মতো। হ্যাঁ, এটা পরবর্তীতে আসতেছি আমি। এটা একটা যোগাযোগের অনেক মানে পাওয়া গেছে, এবং সমসাময়িক, এবং এটা হচ্ছে সমসাময়িক। তাহলে আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য গড়ে ওঠার পিছনে এর একটা বিরাট ভূমিকা ছিল। বৃহত্তর রাজশাহীর অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছি উপজেলা। তাহলে এটা কোন নওগাঁ জেলার? এখন এটা রাজশাহী ছিল। আমাদের নোয়াখালী যেরকম ভেঙে কি হয়েছে, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী 3টে হয়েছে না, ঠিক বৃহত্তর রাজশাহী ভেঙেও নওগাঁ, রাজশাহী, আরেকটা কি, হ্যাঁ আরেকটা কি যেন একটা হয়েছে। যাই হোক, এরকম বড় বড় যে পুরাতন যে জেলা শহর, এগুলি এখন আমার মনে আসতেছে না। এই হ্যাঁ, নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী কি, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, তাই না? আরে না, চাঁদপুর, কুমিল্লা না, আর বলার দরকার নেই, এই চ্যাপ্টার শেষ। আমাদের বৃহত্তর নোয়াখালী বলতে আমরা বুঝি নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর। এটা আগে পুরাতন নোয়াখালী। এটা এর সাথে পিরিয়ডে যখন এই 64টা জেলা হয়েছে, একসময় তো 64টা জেলা ছিল না, এখানে 19টা না কটা জেলা ছিল। এই পুরাতন জেলাগুলি বড় বড় মহকুমা, এখান থেকে জেলা হয়েছে। সেটা ভেঙে মানে প্রশাসনিক কাজে সুবিধার জন্য আগে এই 3টা জেলা মিলেছিল একজন ডিসি, এখন হয়ে গেছে 3 জন ডিসি, তাই না? প্রতিটা উপজেলা আলাদা আলাদা। আবার এখন যেরকম জেলার ভিতর অনেক উপজেলা, থানা এগুলি বাড়ছে না, প্রশাসনিক সুবিধার জন্য এগুলি হয়।
তো যাই হোক, এরকম রাজশাহীতে নওগাঁ, রাজশাহী আর একটা বোধ হয় আর কি, ওই যে কী বলে এটা, এটা না না, এটা কি জেলা নাকি ওই যে নাটোর টাটোর যে এলাকাটাতে? আচ্ছা, এটা পরে আসতেছি, এটা যখন মনে হবে বলে ফেলবো। ওইটাও রাজশাহী ভেঙেও 3টে বা 4টে জেলা হয়েছে, এগুলি করে পুরাতন রাজশাহী জেলার। এখন হচ্ছে বর্তমানে এটা হচ্ছে যে এই নওগাঁ জেলা। তাহলে এটা হচ্ছে যে এই সোমপুর বিহার, তাহলে এটা রাজশাহী। হ্যাঁ আসেন, এটা আগের হচ্ছে রাজশাহী, রাজশাহী, তারপর হচ্ছে নওগাঁ, নওগাঁ, আর হচ্ছে উপজেলা হচ্ছে বদলগাছি। বদলগাছি কি রসিকের? বদলগাছি উপজেলা। এগুলো মুছে ফেলবো, কিন্তু যদি দরকার হয় টুকে রাখেন, এগুলো আপনাদের নোটেও পাবেন, এটা কোনো সমস্যা না। উপজেলা এখন আমি জাস্ট আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, আমি জাস্ট আপনাদের লিঙ্ক ধরিয়ে দিচ্ছি। আপনারা অনলাইনে গিয়ে গুগল, মোবাইল তো সবাই ইউজ করেন, কম্পিউটারে ইউজ করতে না পারেন, মোবাইলে ফেসবুক সবাই ইউজ করেন। আর আপনাদের মতো স্ট্যান্ডার্ডের বা আপনাদের বয়সে কেউ ফেসবুক ইউজ করে না বললে এটা বিশ্বাস করাটা কঠিন, আবার অবিশ্বাস করা উচিত না, কারণ সবাই যে করবে এমন কোনো কথা নেই। সেটা হচ্ছে অন্য কারণে, স্ট্যান্ডার্ড কারণে অনেকে করে না, যে ইমেল টিমেল ছাড়া অন্য কিছু ব্যবহার করে না। কিন্তু আজকে আমাদের দেশে একজন রিক্সা ড্রাইভারও ফেসবুক ব্যবহার করে। এটা যোগাযোগের এমন একটা মাধ্যম হয়ে গেছে। তো যাই হোক, এটা তার স্ট্যান্ডার্ডে সে করে, আমাদের স্ট্যান্ডার্ডে আমরা করব। তো এইখান থেকে আপনি যেহেতু ফেসবুক ব্যবহার করেন, তাহলে সেখানে আপনি গুগল লেখে আপনি চার্জ দেন, আপনি পাহাড়পুর লেখেন, বাংলায় লিখতে পারেন? হ্যাঁ, ফেসবুকে বাংলায় কে কে লিখতে পারেন? কোনটা ব্যবহার করেন? আপনি কি ব্যবহার করেন বাংলা? হ্যাঁ হ্যাঁ, বিজয়টা একটু সোজা। আমি আগে অভ্র করতাম, কিন্তু অভ্রতে সংযুক্ত লেখাটাকে অনেক সমস্যা হয়, এর থেকে ভালো বিজয়টা অনেক সোজা হয়। আর অভ্রটা হচ্ছে যে প্রাচীন, মানে অনেক পুরাতন, এবং এটার একটা বিরাট ইতিহাস আছে। অভ্র কিন্তু বাংলা মানে এই টাইপ রাইটিংয়ের ক্ষেত্রে বিরাট একটা ভূমিকা রেখেছে। ছেলেটা ছিল মেডিকেলের ছাত্র, ওর নামটা আমি এখন ভুলে গেছি। সে সারাক্ষণ এই মানে আমি একটা কথার পিঠে কথা, সেটা আমার অভ্যাস। তো যাই হোক, এগুলি করতে করতে সে সারাক্ষণ ক্লাস করে না, এই করে না, কিন্তু পরীক্ষায় সে ঠিকই ভালো রেজাল্ট করেছে। টিচাররা বলতো তুমি কি এর ডাক্তার হবো, তোমার তো তুমি ক্লাস করো না, তুমি কিছু করো না। কিন্তু দেখা যাচ্ছে সে ওই যে সারাদিন রুমে থাকবে, রাত্র 10টা 11টা 12টা বেরোবে, তার সাথে 10-12টা কুকুর থাকতো, তারপরে চার দোকানে গিয়ে চা খাইতো, বন্টন খাইতো, আবার সে রুমে ঢুকে যেত, কুকুরদেরকে খাওয়া টাওয়া দিত, এই জন্য কুকুররা তাকে খুব ভালোবাসতো। সে কি করে একদিন এক বন্ধুকে বলছে যে বাংলায় লেখো না, আমরা যেটা যেটা ঠিক না, আমরা অনেকে ইংরেজি লেটার দিয়ে বাংলা লেখি না, আমরা এটাকে বলে, আমরা কেউ বলে বাংলিশ, কেউ বলে এটা ইংলিশও না বাংলাও না, তাহলে এই জন্য অনেকে এটাকে বাংলিশ বলে। কেউ বাংলা শব্দকে বাংলা লেটার ব্যবহার করে ইংরেজি লেখা যায়, কারণ অনেকে ইংরেজি বানান টানানের সমস্যা, সেটা লিখতেই পারে। কিন্তু আমি যখন ইংরেজি লেটার ব্যবহার করে বাংলা লিখবো, এটা আমার জন্য অপমানজনক, এটা ঠিক না, তাই না? এটা উচ্চারণ ঠিক মতো হয় না, কারণ ইংরেজিতে ত এর উচ্চারণ নাই, আপনি ট দিয়ে লেখেন। তাহলে তুমি কেমন আছো লিখতে গেলে আপনার তুমি কেমন আছো এরকম একটা, এটা হবে না বাংলা উচ্চারণ। এই জন্য বাংলা লেটার আপনাকে বাংলা দিয়ে লেখা উচিত, বাংলিশ ট্যাংলিশ লেখা ঠিক না। অনেকে এটা যেটা পারবেন না সেটা তাহলে ইংরেজিতেই সে লেখুক, হাউ আর ইউ লেখুক, অসুবিধে কি? কিন্তু বাংলায় লিখলে বাংলা লেটার দিয়ে লেখা উচিত, বাংলা শব্দ ব্যবহার করা উচিত। অভ্রর যে ব্যাপারটা, সে তার বন্ধুকে বললো তুমি বাংলা লেখো, বলে কীভাবে, বলছে আমি দিব তোকে কালকে। সে সফটওয়্যারটা তাকে দিল, এই যে এতে আ হয়, হ্যাঁ, তারপরে ওইভাবে করে বললো যে ইংরেজি লেটার চাপ দিবা, কিন্তু বাংলা লেখা দেখা যাবে। এই সফটওয়্যারটা এই মেডিকেলে পড়ুয়া ছাত্রটা বের করছে, এবং পরবর্তী সময়ে সে ভালো রেজাল্ট করে মেডিকেল থেকে ডাক্তার হয়ে বের হয়ে আসছে। আমি তার নামটা দুঃখিত যে সে এত বড় একটা, তাকে 21শে পদক দেওয়া উচিত ছিল, কিন্তু সে সেটাও পায়নি। হ্যাঁ,
কি মেহেদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং সে ওই সে বললো যে, এবং ওইখানে লেখা আছে না, ভাষা হোক মুক্ত, সেইটা কোনো রয়্যালিটিই করে নাই, সে প্যাটেন্ট দেয় নাই কোথাও, নাহলে কিন্তু সে অনেক কোটিপতিও যেতে পারতো এটা দিয়ে। সে প্যাটেন্টই করে নাই, সে বন্ধুদেরকে এমনি এমনি ছড়িয়ে দিয়েছে, এরপর থেকে অপর বাংলা লেখা শুরু হয়ে গেছে। তখনও বোধহয় এটা হচ্ছে মোবাইল টোবাইলে বা সফটওয়্যার দিয়ে বাংলা লেখার জন্য, তখনও চালু হয় নাই। ওই MS ওয়ার্ড টোয়ার্ড ছিল, অনেক কষ্ট করে তখন আসছে, কিন্তু অভ্রটা তারপরে আসছে এটা সরাসরি লেখার জন্য। এটা একটা ভালো জিনিস। তো যাই হোক, এই ছিল আমাদের এই সোমপুর বিহার। সোমপুর বিহার মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার। পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল দেব, এই যে ধর্মপাল দেব 781 থেকে 821 অষ্টম শতকের শেষ দিকে, নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন। এটা হচ্ছে যে একটা ধারাবাহিকভাবে উনি এখানে মানে ওনার শুরু বা ওনার মাঝামাঝি সময় আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা করা যেতে পারে। এটা বিশাল একটা এলাকা জুড়ে, প্রায় এটা পরবর্তীতে আসবো আমি, বিশাল এলাকা জুড়ে এটা। এর মাঝখানে স্তূপ, মন্দির এবং এখানে থাকার জায়গা, এগুলি সব কিছুই আছে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষা কেন্দ্র ছিল, এবং শুধু উপমহাদেশের বিভিন্ন থেকেই নয়, তিব্বত বিভিন্ন জায়গা থেকে এসে ভিক্ষুরা এখানে অংশগ্রহণ করত, এবং তারা এখন যে তবলিগের কথাবার্তা হয় না, এরা একটা জায়গায় এসে সমবেত হয়, আবার যে যার কাজে। ঠিক বৌদ্ধদের ধর্মপ্রচারের সিস্টেমটাও এরকম ছিল। এই নালন্দাতে আসতো, এসে তারা পড়াশোনা করত। এখানে হোস্টেল সিস্টেম ছিল, 400-500 জনের গ্রুপ আসতো, এবং তারা দক্ষিণ পূর্ব বিশ্বের দক্ষিণ পূর্ব অংশে ছড়িয়ে পড়তো। তো দক্ষিণ পূর্ব, এই জন্য দেখেন না, দক্ষিণ পূর্ব দিকে কি বৌদ্ধ ধর্মের প্রসারটা বেশি না? আমাদের দক্ষিণ পূর্ব দিকে বৌদ্ধ ধর্মের প্রসারটা বেশি না? সেই আপনি বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণ দিকে যান আর পূর্ব দিকে যান, দেখবেন বৌদ্ধ ধর্মের। তাহলে এইটা মূলত শুরু হয়েছে ভারতের সেই অশোকের সময়, রাজা অশোক যখন, বা তার আগে যে গৌতম বুদ্ধের আবির্ভাব, রাজা অশোক, পরবর্তী সময় ওইখানে আবার হিন্দু ধর্মের পুনর্জাগরণের ফলে তারা যখন বিতাড়িত হয়েছে, তারাই দক্ষিণ দিকে যত এসছে বিভিন্ন জায়গায় স্থাপনা তৈরি করেছে। তার সাথে এই সোমপুর বিহার, তার সাথে এই পাহাড়পুর, সোমপুর বিহার হচ্ছে পাহাড়পুর, তারপর হচ্ছে যে বগুড়ার মহাস্থানগড়, আমাদের কুমিল্লার ময়নামতি, এরা সব জায়গাতে এগুলি করতে করতে তারা কিছু, এবং ওখানে তারা ছিল, তারা কি ব্যবহার করতো, এই করতো না করতো, ওখানকার যেই বিভিন্ন যেই ইগুলি আছে, এই মানে পাওয়া যে প্রত্নতত্ত্ব নিদর্শনগুলি আছে, এগুলি কিন্তু এই নিদর্শন থেকে বোঝা যায় যে ওদের কাজের মানে ইটা কেমন ছিল, মানে কাজের আমরা এগুলি কেন করি, আমরা ইতিহাসটা কেন পড়ছি? আমরা পড়ছি তো নিজেদেরকে জানার জন্য, যে আমার ইতিহাস ঐতিহ্যটা আসলে কি সেটা জানার জন্য। এই যে বললো না যে চীন, তিব্বত, মায়ানমার, তারপর এখনকার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশে বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন, এবং খ্রিস্টীয় 10ম শতকের বিহারের আচার্য ছিল অতীশ দীপঙ্কর, তো বিখ্যাত নাম করা, আপনার নাম শুনেছেন, এই বিহারের আচার্য ছিল উনি। আমরা এখন উপাচার্য বলি না, তখন ছিল আচার্য, কারণ এখন উপাচার্য বলে কেন? কারণ প্রধান রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যিনি আচার্যের দায়িত্বে থাকেন, তার পক্ষে একজন ভিসি, ভাইস চ্যান্সেলর, তাই না? চ্যান্সেলর না, কিন্তু তখনকার সময় এগুলি এত মুক্ত ছিল যে এখানে ওই রাষ্ট্রীয়ভাবেও কেউ, রাজা বাদশারাও ওইটার মধ্যে নাক গলাতে পারতো না, এই জন্য ওইটার প্রধান সেই ছিল, সেই আচার্য। তখন আর উপাচার্য, তাই তখন এই অতীশ দীপঙ্কর ছিল এটা। আর অতীশ দীপঙ্করের নাম তো আমরা এখন থেকে জানি, এবং বিভিন্ন তার কথাবার্তা আপনি যদি একটু করেন, সার্চ দেন মোবাইলে, দেখবেন যে ঘুরে ফিরে আজকের দিনে, আজকে বিগত 10-15 বছর থেকে বাংলাদেশে বসে মানে ক্লাস করে পড়াশোনা করতে হবে এমন কোনো কথা নেই, খালি সাবজেক্টটা জানলেই হবে। আপনার কি সিলেবাস আছে না আছে, আর আমাদের এই সিলেবাসটা এত সুন্দর করে দেওয়া আছে, মানে চিন্তা করা যায় না। আপনি প্রতিটা বিষয় নিয়ে আপনি নিজে বাসে বসে বসেই পড়তে পারবেন, কিন্তু পড়ার অংশটা কতটুকু হবে সেটা হচ্ছে ব্যাপার। আমি গতকাল না গত পরশু দিন আমাদের এই বোর্ড বাংলা, আমাদের যে মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তরের যে অ্যাসাইনমেন্ট দেয়, এখন মাধ্যমিক স্কুলগুলির জন্য অ্যাসাইনমেন্ট দিচ্ছে না ওরা সরকার থেকে,
এই অ্যাসাইনমেন্টের মধ্যে যে এই চারুকলা যারা অপশনাল সাবজেক্ট হিসাবে নেয়, ক্লাস 9-10 অপশনাল আর 6-8 পর্যন্ত কম্পালসারি, এটা যারা নেয় তারা কিন্তু এই একটা স্ট্যান্ডার্ডের যে হয়, আমি একটা দিয়েছিলাম না, কি বলে, অ্যাসাইনমেন্টে একটা ছবি দিয়েছিলাম না, ওই দেখছেন মানে কিভাবে প্রশ্নগুলি করা হয়েছে, কি করা হয়েছে, এটা আমি এখন আমার সামনে নেই। তো যাই হোক, ওখানে দেখলেই বুঝবেন যে তাহলে আপনার জানার স্ট্যান্ডার্ডটা কতটুকু হওয়া দরকার, কারণ নাহলে কিন্তু বাচ্চাদেরকে আপনি বুঝাতে পারবেন না। একটা সার্বিক জ্ঞান সবগুলোর উপর থাকতে হবে। আর যখন পার্টিকুলার কোনো বিষয়ের উপর আলাপ করবেন তখন আমাদের মধ্যেও এই জিনিসগুলি ছিল, তা আপনাদের সাথে ক্লাস নিব, তার জন্য আমাকেও প্রিপারেশন নিতে হয়েছে না একটু একটু, কারণ আমি কি একদম মহাপণ্ডিত নই, আমরা কেউ তো সব ব্যাপারে সর্বজ্ঞ নয়, এটি কেউই নয়। এই জন্য তাত্ত্বিক ক্লাসটা হচ্ছে একটা ইন্টারাকশনের ব্যাপার। যাই হোক, 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটাকে ঐতিহ্যবাহী একটা স্থাপনা, যাতে এখন বিশ্ব তো এটা দেখতেছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতিগত সংঘাত, তারপর বিভিন্ন ইসের কারণে আমাদের পৃথিবী মনে করছে যে তার প্রাচীন সভ্যতাকে টিকিয়ে রাখা দরকার। হ্যাঁ, তার প্রাচীন এইকে টিকিয়ে রাখা দরকার। এই পৃথিবী থেকে মনে করে, সামনে আসো, এই পৃথিবী যে মনে করছে, এই জন্য তারা এই ইউনেস্কো বা আরও কিছু সংগঠন আছে, তারা যখন নিজেদেরকে করার জন্য, নিজেদেরকে জাহির করার জন্য, বা নিজেদের কাজটা কি, নিজেদের কাজটা হচ্ছে এই সমস্ত ঐতিহ্যগুলিকে আমার ধরে রাখতে হবে। আজকে তো কেউ গুহা চিত্র দেখার জন্য ওই ফ্রান্সের আলতামিরা লাস্কোতে ঢুকতে পারবে না, মানুষের ঢুকা বন্ধ করে দিছে আজকে থেকে 15-20 বছর আগে থেকে। একসময় দেখতো, তখন ওখানে দেখলো যে কিরে, গুহার দেয়ালে যে এগুলি 1000 বছর ধরে টিকে আছে, মানুষ গেলে ভিতরে ঢুকলে তাদের নিঃশ্বাস, তাদের কথা বলা, তাদের শরীরে অনেকে পারফিউম ব্যবহার করে যায়, বিভিন্নভাবে যায় না, ওখানে গেলে ওই জিনিসের উপর একটা মানে ওইটা দেখছে যে ওইটা মানে ধ্বংসপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। এখন ওখানে কাউকে বাইরের থেকে অ্যানিমেশন করে টোরে বিভিন্নভাবে প্রচার হচ্ছে, দেখাচ্ছে, কিন্তু আলতামিরা লাস্কো গুহা এখন আর কেউ ভিতরে ঢুকে দেখতে পারে না। এটা তো জাতীয় বা আন্তর্জাতিকভাবে সংরক্ষণ জায়গা। ঠিক আমাদেরও এরকম কিছু কিছু জায়গা আছে, এগুলো আন্তর্জাতিকভাবে সংরক্ষিত। আর আমাদের তো যেমন এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে সংরক্ষিত, এই পাহাড়পুর, হ্যাঁ, সোমপুর বিহার। এটা পাহাড়পুর কেন বলছে, জায়গাটা হচ্ছে সমতল জায়গা, দূর থেকে দেখতে পাহাড়। এখন হঠাৎ করে মানুষ কি রে, এরকম সমতল জায়গায় আশেপাশে কোনো পাহাড় নাই, কুমিল্লার ময়নামতি তো পাহাড়পুর বলবে না, কারণ ময়নামতির আশেপাশে সব পাহাড় আছে, ন্যাচারাল পাহাড়। আর ওইটা বুদ্ধ বিহারটার মধ্যে এই দীর্ঘদিনের পরিত্যক্ত অবস্থায় থাকার ফলে শত শত বছর যখন পরিত্যক্ত অবস্থায় ছিল, এটা লতা পাতা ঘাস জন্মে আস্তে আস্তে করে এটার উপর পড়ে গেছে। আর তখন তো চুনসুর কিরিট ছিল, এগুলির মধ্যে পড়ে লতা পাতা জন্মে আবার পচন ধরেছে, জন্মেছে, এগুলি মাটিতে পরিণত হয়ে গেছে উপরের দিকে, দেখতে পাহাড়ের মতো। এই জন্য নাম হয়ে গেছে পাহাড়পুর। আসলে এখানে কোনো পাহাড় ছিল না, আশেপাশে কোনো পাহাড় ছিল না। যাই হোক, এই ছবিটা আর বিশেষভাবে দেখানোর কিছু নেই আপনাদেরকে, যে ওইটা আপনারা দেখে নেবেন। এই যে বিশাল জায়গা জুড়ে এখানে একটা ছবি আছে, আমি এটা তো আর ওইভাবে দেখানোর কিছু নেই, তবুও দেখি এখানে আছে কিনা, এখানে থাকলে। এরপরে আসেন, মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি, প্রসিদ্ধ এই নগরী ইতিহাসের পুণ্ড্রবর্ধন ও পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। আপনারা পুণ্ড্রনগরের নাম শুনেছেন না, সে প্রাচীন নগর, সেই নগরের রাজধানী হিসেবে কাজ করেছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যীশুখ্রিস্টের জন্মের আগে প্রায় 2500 বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। মানে এই জায়গার জনপদটা সভ্য, এমনিতেও এখানে হয়নি, ওইখানে আগে থেকে অনেক ধরনের সভ্যতার মানুষের বসবাস শুরু হয়েছিল। প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে। প্রত্নতাত্ত্বিকভাবে মানে কি, আমরা ওখানে পাওয়া যে সারা পাহাড়পুর এবং নালন ওই যে কি বলে বদলগাছি উপজেলাকে কেন্দ্র করে বিভিন্ন খনন কাজ করে, যেমন কুমিল্লারটাও, আমি সেদিন কুমিল্লার আলোচনায় বলেছি না, ময়নামতিতে, কুমিল্লার ময়নামতি শালবন বিহার একটা জায়গা। এরপরও তো গ্রামের ভিতরে, তারপরে সিলেট রোডের আশেপাশে পুরো ময়নামতি এলাকাটার মধ্যেই, ময়নামতিটা হচ্ছে একটা এলাকা, বিশাল এলাকা, আর তার মধ্যে শালবন বিহার হচ্ছে একটা বিহার। এরপরও আরও অনেক অনেক স্থাপনা, যেটি সেদিন নয় ময়নামতি পড়ানোর সময় বলছি। ঠিক এই বদলগাছি উপজেলাতেও এই সোমপুর বিহারটাকে কেন্দ্র করে ছিল, কিন্তু আশেপাশে অনেক কি ছিল,
অনেক ছোট ছোট স্তূপ, বিহার এবং স্থাপনা আবিষ্কৃত হয়েছে। এই ধ্বংসাবশেষ বগুড়া জেলার, এই যে বগুড়ার যে মূল জেলা এখানে বলেছে, এটা একটু অবস্থানটা জেনে নেওয়া ভালো। যে কোনো কিছু ব্যবহারিকটা যদি চোখের সামনে থাকে, এটা 13 কিলোমিটার উত্তরে এবং করতোয়া নদীর পাশে একদিকে, আর বাকি সর্বপ্রাচীন দুর্গ নগরীর পর্যায়ক্রমে মাটি এবং ইটের, যেটা আপনাদেরকে বলেছি, ইটের বেষ্টনী দ্বারা সুরক্ষিত। এবং ওই যে বললো না যে এটা দীর্ঘ প্রায় 1500 মিটার দীর্ঘ উত্তর দক্ষিণে, তাহলে দেখেন প্রায় 1.5 কিলোমিটার। এগুলি চারদিকে কিন্তু বেষ্টনী করা আছে এবং 1300 মিটার প্রস্থ, চতুর্পার্শ্ব তো সমতল ভূমি এবং 5 মিটার উঁচু দেওয়াল আছে এবং বেষ্টনী প্রাচীর ছাড়াও পূর্ব দিকে নদী এবং একদিকে নদী, মানে এটা আবার এছাড়া চারপাশে পরিখা খনন করে এটাকে সুরক্ষার জন্য এটা দুর্গনগর হিসেবেও প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। কারণ তখন বহিঃশত্রুর আক্রমণ, বিভিন্ন রকম ব্যবস্থা ছিল, যে কোনো কিছুই হোক একটা রাষ্ট্রীয় কার্যক্রম ওখান থেকে পরিচালনা হতো। আর আগে তো আপনারা জানেন সামন্ত রাজাদের সময় সব রাজাদের পিছনে একজন একজন গুরু ছিল, ধর্মগুরুরা কাজ করতো, তাই না? এই ধর্মগুরুদের এই চিন্তা চেতনার উপর বা কোনো সমস্যায় পড়লে ওরা তখন ওদেরকে, রাজারা কোনো সমস্যা হলে ওদের কাছে যেত, তারা একটা কতটুকু কাজে লাগতো না লাগতো, তার ভিতরে কতটুকু ঐশ্বরিক ক্ষমতা আছে না আছে, এটা হচ্ছে অন্য ব্যাপার আলোচনার, কিন্তু ওরা ওগুলিকে মেনে মেনে চলতো এইভাবে। বিস্তীর্ণ একটানা সমভূমির মাঝে, এটা যেটা আপনাদেরকে আগে বলেছি, সমভূমির মাঝে পার্শ্ববর্তী ভূমি থেকে প্রায় 24 মিটার উঁচু প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ স্বভাবতই একে আকর্ষণীয় করে তুলেছে। স্থানীয়ভাবে পাহাড় নামে পরিচিত ধ্বংসাবশেষের অবস্থান থেকে পাহাড়পুর নামের উৎপত্তি হয়েছে, যেটা আপনাদেরকে আগে বলেছি যে দূর থেকে দেখতে পাহাড়ের মতো মনে হচ্ছিল। আর আপনারা একটু কথাবার্তা বললেন, যদি কোনো কনফিউশন থাকে, খালি আমরা তো বাচ্চাদেরকে যখন বলি সবসময় কথাবার্তা একে অপর থেকে বলার চেষ্টা করবেন। আর তাত্ত্বিক ক্লাস তো, তাত্ত্বিক ক্লাসে একটু কথাবার্তা, কথার পিঠে কথা আসলে ভালো। এইটা হচ্ছে যে পাহাড়পুরের একটা, এইটা দেখেন তো, এখানে দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে আসে? এটা আপনারা দেখার জন্য দিচ্ছেন, মানে পরবর্তী সময় আপনার বাসায় গিয়ে যাতে যারা অনলাইনে সার্চ করতে সমস্যা হবে তাদেরকে দেখার জন্য একটু দিলাম, আর যারা কম্পিউটারে দেখতে পারবেন তাদের জন্য দিলাম। এটা পাহাড়পুর, যে সোমপুর বিহারের যে বিশাল একটা আয়ত জুড়ে এই জিনিসটা রয়েছে, এটা আমি প্রতি ক্লাসে এরকম দিয়ে থাকি, খেয়াল করছেন। তারপরে এটা বললো যে ওই সমভূমির মধ্যে পাহাড় ছিল দেখে পাহাড়পুর নামে পরিচিত হয়েছে। আর স্বাধীনতা উত্তরকালে এখানে প্রত্নতাত্ত্বিক বিভাগ এটা মানে আমরা জাতীয়ভাবে এটা সংরক্ষণ করার জন্য এটা ওইভাবে সংরক্ষিত আছে। ওইখানে জাদুঘর আছে, আপনারা সামনে আমরা তো স্টাডি ট্যুর একটা করব। আমি তো গত ক্লাসে বা তার আগের ক্লাসে একটা ঘোষণা দিয়েছিলাম যে টাকা পয়সা জমান, আমরা যখন শীতের এই 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 সেমিস্টারের শেষের দিকে ডিসেম্বর মাসটাসে স্টাডি ট্যুর একটা দরকার হবে, পিকনিকের মতো করে একটা স্টাডি ট্যুর হবে। আমরা দরকার হলে আশেপাশে যাবো কোথাও, প্রয়োজন বোধে কুমিল্লার ময়নামতি গিয়ে ঘুরে আসবো, নাইলে আমরা এই যেটা সিলেবাসে নাই কিন্তু পরবর্তী সময় আসবে বা আগের প্রাচীন ইসের মধ্যে আমরা তো এই কি বলি, ঢাকায় যাওয়ার পথে সোনারগাঁ তো বাদ দিতে পারি না। আমাদের প্রাচীন সভ্যতার ইতিহাসের মধ্যে সোনারগাঁকে বাদ দিতে পারি, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জায়গা, তাই না? সে 12 ভূঁইয়াদের সময় থেকে, আর এটা তারও আগের, এগুলি তারও আগের। পাঁচ মিটার চওড়া এবং প্রায় 3.5 মিটার উঁচু দেয়াল দিয়ে ঘেরা। তো 5 মিটার চওড়া মানে দেখেন কত বড় দেওয়াল, প্রায় এত বড়, 1 মিটার 2 মিটার 3 মিটার 4 মিটার, এটা 5 মিটারতেই বড় হবে। তার মানে আরও 2টা টাইলস এই পাশে, হ্যাঁ 5 মিটার, হ্যাঁ তা হোক, মানে 5 মিটার তো একটা আন্দাজ করা যায়। এটার থেকেও চওড়া, আপনি চীনের প্রাচীর দেখেন না কত চওড়া করে দেয়াল বানাইছে। 20 জন না 10 জন ঘোষণা সেদিন বলছিলাম, মানে ওই পাশাপাশি যেতে পারতো, পাহারা দেওয়ার জন্য করা হয়েছিল, মঙ্গলদস্যুদের হাত থেকে বাঁচার জন্য। তো ওরাও তখনকার সময় এই জিনিসগুলি করতো। কেন্দ্রীয় মন্দির ছাড়াও বিহারের উন্মুক্ত অঙ্গনে আরও অনেক ক্ষুদ্রাকার ছোট ছোট ইমারত এবং ধ্বংসাবশেষ আছে,
যেগুলি বিভিন্ন সময় নির্মিত হয়েছিল এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল কিছু স্তূপ, কেন্দ্রীয় মন্দিরের প্রতিকৃতি এবং পঞ্চমন্দির, রন্ধনশালা, ভূষণশালা, পাকা নর্দমা। মানে একটা শহরের যেই এই কাঠামো, এটা একটা দারুণ একটা কাঠামো আবিষ্কার হয়েছে ওইখানে, যে নগর পরিকল্পনাও খুব আধুনিক ছিল। কেন্দ্রীয় মন্দির, পাহাড়পুর মহাবিহার বিশাল উন্মুক্ত অঙ্গনের মাঝবর্তী, যেটা আমি ছবিতে দেখালাম, যেটা প্রায় 27 মিটার উঁচা, কম না তো, একটা পাহাড় প্রায় 27 মিটার উঁচা এবং একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এটা ছিল। তারও অনেক বাইরে মূল দেয়ালটা ছিল ঘেরা। আমি গিয়েছি পাহাড়পুরে, আমি দিনাজপুরে গিয়েছি, ওখান থেকে যে এত কাছে এটা, যে মানে দিনাজপুর আর এই রাজশাহীর বর্ডারের মধ্যে পড়ছে, তো আমি দিনাজপুরে গিয়েছি, ওইখান থেকে ওদিকে ওই যে আবার ইসে গেলাম, ওই যে আমাদের কয়লা খনি, তারপরে কি যেন নাম জায়গাটার, কঠিন শিলা প্রকল্প, হ্যাঁ এগুলি দেখতে গেছি। আর ফুলবাড়ি, হ্যাঁ এই ফুলবাড়ি দিয়ে ওদিক দিয়ে যাওয়া যায়, ওদিক দিয়ে গেলেই পাহাড়পুরটা একদম কাছে পড়ে। খুব লাগলো গিয়ে, যাওয়ার পরে নিজেকে মনে হয় যেন নিজের একটা দেখতে পাচ্ছি যে দারুণ একটা জায়গা। এমনি এত মানুষ, মানে ওই সমস্ত জায়গায় অর্থনৈতিক উন্নতি হয়ে গেছে ওই সমস্ত জায়গাকে কেন্দ্র করে, হাজার হাজার মানুষ যাচ্ছে দেখার জন্য। এই জিনিসগুলি আসলে আপনারা একটু ভালো করে নিজেরাই, এখানে ডিগ্রি ক্লাসে আছেন বিশেষভাবে, আর বেশি কিছু বলার নাই। এগুলি জাস্ট ইন্ডিকেশন, যেগুলিতে আর আপনাদের সিলেবাসের বাইরে আর কী বা বলবো। এখানে দেখেন আমাদের আজকে আমি আর বাংলাদেশের প্রাচীন শিল্প ইতিহাস ঐতিহ্যের মধ্যে এখানে আছে বাংলাদেশের মহাস্থানগড় সিলেবাসে, তারপর ময়নামতি পড়িয়েছি, আর হচ্ছে যে পাহাড়পুর। এই তিনটা মোটামুটি আমাদের কোর্স ক, এই যে এখানে কোর্স আছে, কোর্স কয়ের যে অধ্যায় 3, এই 3-এ এই বিষয়টা আছে। এটার মোটামুটি এই ক্লাসটা আজকে এসেছে। এরপরে আপনারা যে আরেকটা ক্লাস বোধ আমি নিতে পারি, সেটা বোধ আমি পরবর্তী সময়ে, ওটাকে আমি যে রুটিন দিয়েছি ওইখানে কি উল্লেখ করেছি যে আমাদের সমসাময়িক আবিষ্কৃত ইগুলি, রুটিনটা আছে নাকি দেখেন তো, এটা কি এখানে আছে কিনা, যাক ওটা আমি দেখছি পরে। ওই ওই আমি 2 দিনের রুটিন দিয়ে দিয়েছি না আমার, ওটা কি আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, কালকের সমসাময়িকভাবে আবিষ্কৃত বলছেন, এটা আরেকটা নিব, কারণ আমাদের এই যে এগুলি এই সমস্ত জিনিসের সমসাময়িক প্রায়, কিন্তু আমাদের আবিষ্কৃত হয়েছে আমাদের স্বাধীনতার পর। আমরা নাম শুনেছি না, উয়ারি, পটেশ্বর, এই সমস্ত কিছু সভ্যতার নিদর্শন, এগুলি কী ধরনের, হ্যাঁ বিশেষ করে এগুলি গাজীপুর এবং টাঙ্গাইল, এই সমস্ত এলাকাকে ঘিরে, বা এই আমাদের এই যে ঢাকা থেকে এই ঢাকা থেকে পূর্ব দিকে, পূর্ব দক্ষিণ দিকে, পূর্ব দিকে বলা যায়, পূর্বাংশের যে পুরাতন সভ্যতার নিদর্শনগুলি আবিষ্কৃত হয়েছে। বিশেষ করে এটা হচ্ছে আমাদের, আমি বলি শীতলক্ষা নদী, তারপর হচ্ছে মেঘনা নদী, এই নদীর অববাহিকাতে এই জিনিসগুলি বেশি, টাঙ্গাইলে তো এই জিনিসটাই বেশি। তো এগুলি, আর ভৌগোলিক কীটা রাখবেন আমি তো বলে ফেলছি, কারণ আমি ভূগোল টুগোল এগুলো আমার ভালো লাগতো, ভূগোল পড়তে ভালো লাগতো না, মুখস্থ করতে ভালো লাগতো না, কিন্তু ভূগোল সম্পর্কে ধারণা নেওয়াটা ভালো। পৃথিবীর আদি বিজ্ঞান ভূগোল। একটা মানুষের মধ্যে প্রথম চিন্তার উৎপত্তিটা আসছে ভূগোল থেকে। সে প্রাচীনকালে মানুষ বসে আছে অন্ধকার, কী রে মনে হচ্ছে যেন, তারপরে এই সূর্য ডুবছে উঠছে, তারপর তারা একটা শুকতারা, সন্ধ্যা তারা, যেগুলি সবচেয়ে বেশি দেখা যায়, এগুলি আজকে এখানে, আবার আরেক সিজনে আরেক জায়গায়, এগুলি কেন? এই যে চিন্তাগুলি মানুষের মধ্যে আছে। জ্যোতিষবিজ্ঞান সবচেয়ে পুরাতন বিজ্ঞান না, জ্যোতিষবিজ্ঞানটা থেকেই তো অন্যান্য বিজ্ঞানগুলি এসছে। তো এই জন্য, আর হাতিয়াতে যখন চাকরি করতে গেলাম, 1 বছর চাকরি করেছি, 92 থেকে 93 মে মাস পর্যন্ত আমি 1 বছর হাতিয়াতে চাকরি করেছি। তো আপনারা ওখানে গেলে এই জোয়ার ভাটা এগুলি যে ডেলি 2বার করে আসে, জোয়ার ভাটা বুঝতাম, মুখস্থ করছি। তারপরে মরা কাঁঠাল, ভরা কাঁঠাল, এগুলি বুঝেন আপনারা? এই মানে পূর্ণিমা অবস্থায় যে খুব জোয়ারটা যে বেশি হয়, তেজে হয়, এবং এটা যে অন্যান্য সময় জোয়ারের চেয়ে পানির উচ্চটা যে একটু বেশি থাকে, হ্যাঁ এইটাকে বলা হয় ভরা কাঁঠাল। আর অষ্টমী তিথিতে সবচেয়ে পৃথিবীর উপরে চাঁদের আকর্ষণটা সবচেয়ে কম থাকে বিধায় এই জোয়ার ভাটার প্রভাবটা খুব কম থাকে, এটাকে বলা হয় মরা কাঁঠাল।
তো এই ধরনের ব্যাপারগুলি তখনকার সময় এগুলি ওইখানকার স্থানীয় লোকদের সাথে এরা তারপরে বলতে যায় ওই যে যেমন ফেরি, আমরা যে ফেরি করে আসতাম, এটা আজকে ছাড়লো বলে হোয়াইল্যা, মানে সকাল সকাল ছাড়বে। হোয়াইল্যা মানে যারা ওদিকে আসছেন চরের দিকে আছেন তারা বুঝতে পারবেন, এই মানে আজকে ফেরি হোয়াইল্যা মানে প্রথম 7:30টায় ছাড়বে, তারপরের দিন 8টায় ছাড়বে, তারপরে হাতিয়া থেকে আসার পথে, আসার কথা বলতেছি, যাওয়ার সময় এরকম, কারণ এটা তো ফেরিটা আসতো আবার মানুষ নিয়ে আবার চলে যেত, তো এই জন্য ওখান থেকেই শুরু করি। তো এটা একদিন 8টায় ছাড়বে, একদিন 8:30টায় ছাড়বে, তারপর দিন 9টায় ছাড়বে, এটা টাইম ঠিক থাকে না। এটা কেন? ওই যে জোয়ারটা যখন আসা শুরু হয় তখন ফেরিটা ছেড়ে এই পারে আসে, নোয়াখালীতে আসে, এসে মানুষ নিয়ে আবার জোয়ার থাকতে থাকতে, নাহলে তো জোয়ার ভাটায় পড়ে গেলে এদিকে অনেক চরের মধ্যে ফেরি আটকে যাবে। এই জন্য এই জোয়ার থাকতে, আর জোয়ারও আসে প্রতিদিন আধা ঘন্টা পর পর, প্রতিদিন আধা ঘন্টা পর পর পিছিয়ে, এরকম করতে তো ঘুরি ওই সাইকেল কটার আবার ঘুরে একই টাইমে আসে। এই জিনিসগুলো অবজার্ভ করা, এগুলি বোঝা। ঘূর্ণিঝড় আমি একদিন দেখি যে কিরে আকাশ থেকে একটা মনোজন এরকম নেমে, আমি বলি এটা এদিকে আসবে কে, বলছে না এগুলি সুর পানি উঠায়। তো ওরা ওদের বাসায় বলতেছে, আসলে ব্যাপারটা কি, ওই নদীর পানিতে যখন যখন ঘূর্ণিঝড় হয় তখন এই ঘূর্ণমান এই ধরনের নিচের দিকে নামতে থাকে, নামতে নামতে ওই পানিকেও ঘুরায়। আবার কিছু ওরাও বলে যে এটা সুর নামছে, ওকে পানি উঠেছে আকাশে, বলে পানি উঠায়। হ্যাঁ, ঘুরের সাথে কিছু পানি উঠে যায়, কিন্তু ওগুলি ছোটোখাটো টর্নেডোর মতো আর কি। মানে আমাদের স্থলভাগে যখন টর্নেডো হলে যে এফেক্টটা হয় সেটা যদি সমুদ্রে হয় তখন সেটা হয়। কথার পিঠে অনেক কথা চলে আসে। তো যাই হোক, তো আমাদের এই যে পাহাড়পুর বিহার থেকে আবিষ্কৃত অস্থাবর প্রত্নবস্তুর সমূহের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো, তাহলে প্রত্নবস্তু যেগুলো আবিষ্কার হয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কি? আবিষ্কৃত প্রত্নবস্তু। আবিষ্কৃত প্রত্নবস্তু কোন জায়গার? সোমপুর বিহারের। তাহলে আবিষ্কৃত প্রত্নবস্তুগুলি হচ্ছে কি প্রস্তর ভাস্কর্য। প্রস্তর ভাস্কর্য মানে পাথরের কেটে কেটে তৈরি করা ভাস্কর্য, ঠিক আছে? তাহলে আমি লিখি পাথরের ভাস্কর্য, আপনাদের বুঝতে কঠিন হবে, সোজা হবে। প্রস্তর বলে মানে শিলাখণ্ডকে কেটে কেটে যে, তাহলে এটা হচ্ছে পাথরের ভাস্কর্য, পাথরের ভাস্কর্য। 2 নম্বরে আরেকটা বলতে পারি কি, খালি আমার এখানে পোড়ামাটির ফলকচিত্র, তাম্র শাসন, ওইটা বলে যে মানে তাম্রশিলা আর কি, এটা ওই যে বিভিন্ন রকম সিলমোহর বানানোর জন্য তামার, হ্যাঁ তাম্র। তারপর হচ্ছে যে উৎকীর্ণ শিলালিপির প্রস্তর খণ্ড, মানে শিলালিপির মধ্যে, তাহলে একটা কি কি বললাম আগে, এরপরে বলছি পোড়ামাটির ফলকচিত্র, এটাকে আমরা টেরাকোটা বলি। পোড়ামাটির ফলকচিত্র মানে টেরাকোটা, মানে পোড়ামাটির ফলক চিত্র, টেরাকোটা, এটা মনে রাখবেন। বাংলাদেশের একজন বিখ্যাত টেরাকোটা শিল্পী আছে, এখনো উনি এভাবে কাজ করেন, অলোক রায়, নাম শুনছেন? ভাস্কর অলোক রায়। তাহলে হচ্ছে যে পোড়ামাটির ফলকচিত্র। তারপরে কি বলছে? সিলমোহর, সরাসরি লিখে দিবি সিলমোহর। আর বিশেষ কি আছে? এই ধরনের জিনিস অনেক অনেক পাওয়া গেছে আর কি, এছাড়া আর কিছু না। চুনাপাথরের মূর্তি, ধাতব মূর্তি। তাহলে দেখেন এই যে তখনকার দিনে এত বছর আগে যে কোনো একটা মানে এই স্টিল, লোহা, তামা, পিতল এগুলি গলিয়ে মূর্তি করার যেই টেকনোলজি, আমরা শুধু কি পাওয়া গেছে এটা বড় কথা না। আমি আপনাদেরকে একটা ক্লাসে বলেছিলাম, ওখানে হিন্দুদের মন্দির পাওয়া গেছে, ওখানে খ্রিস্টানদের গির্জা পাওয়া গেছে, ওখানে এই জন্য অ্যাভয়েড করার কিছু নেই। ইন্ডিয়াতে তো ইসলামিক স্থাপত্যের অনেক কিছু পাওয়া গেছে, এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। আমার কাছে কথা হচ্ছে যে ওই সভ্যতা ওইখানকার সময় কোন ধর্মের মানুষ থাকতো, কী জন্য করছে, কিন্তু ওরা তো আমাদেরই বংশধর, আমরা তো সেই ঐতিহ্যই লালন করতে চাই, তাই না? কারণ আমরা তো সেই ঐতিহ্যের মধ্যে, মানে এত বছর আগে আমাদের এখানে লোহা, তামা, পিতল গলিয়ে
এই টেকনোলজি এই এই ব্যবহার করে ওখানে ভাস্কর্য তৈরি করার টেকনোলজি ছিল। তার মানে কত উন্নত একটা তখনকার চিন্তাভাবনাগুলি ছিল। আমরা প্রথম প্রস্তর যুগ বলি না, মানব সভ্যতার ইতিহাস যখন বলি তখন প্রস্তর যুগ বলি না। প্রস্তর যুগটা কি? মানুষ পাথরকে ব্যবহার করা শিখেছে। মানুষ পাথর ব্যবহার করা, মূর্তি, চুনা পাথরের মূর্তি, কথার পিঠে কথা চলে আসে, চুনা পাথরের মূর্তি। এরপর আবার ওই কি বলে মেটেল, মেটেলটা কি বলবো বাংলায়? মেটেলের বাংলা কি? আরে এটা বললাম তো, হ্যাঁ, ধাতব, ধাতব, ধাতব মূর্তি। এগুলি হচ্ছে মূল। এর বাইরে অনেক কিছু আছে, আপনারা ওখানে একটু স্টাডি করলে দেখবেন। আমরা তো ক্লাস নিতাম, ক্লাস নিয়ে ধরেন এটা তো স্টাডি করতেই হবে। আমরা যখন ইউনিভার্সিটিতে ক্লাস করছি, আমরা ক্লাস করে আবার অন্য ক্লাস আছে জাস্ট, এটা তো আপনারা কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েছেন তারা তো পড়ে মাত্র ক্লাসের মধ্যে বিষয়টা টুকেছেন, বাসায় গিয়ে সংশ্লিষ্ট বই বা লাইব্রেরিতে গিয়ে সংশ্লিষ্ট বই দেখে ওইটা পড়েছেন। আর এখন তো আপনার অনলাইনে যুগ আছে, এগুলো আপনারা দেখতে পারেন বসে বসে, এটা কোনো ব্যাপার না। যেটা নিয়ে কথা হচ্ছিলাম কি জানো, ওই যে তখনকার সময় যে টেকনোলজিটা ব্যবহার করতে শিখেছে, ও প্রস্তর যুগ। এই যে প্রস্তর যুগটা আমি এইগুলো আসলে আমরা পড়েছি, তো এই জন্য কথার পিঠে কথা আসলে আরও ব্যাপারগুলি রিয়েলাইজ হয়ে যাবে। যে আমরা প্রস্তর যুগ বলি, পুরাতন প্রস্তর যুগ, নতুন প্রস্তর। পুরাতন প্রস্তর যুগ কি? মানুষ সভ্যতার প্রথম দিকে মানুষ যখন পশু শিকার করছে, একটা বড় পাথরের খণ্ড নিয়ে পশুর গায়ে সে ঘুষি দিয়ে, খামচি দিয়ে মানুষ আগে একটা সিংহ বা বাঘ যখন যেরকম করে একটা পশুকে আক্রমণ করে, এইভাবে মানুষও আক্রমণ করত। কিন্তু সেটা ছিল রিস্কি নাকি? সে নিজেও আহত হতো না, সে নিজেও আহত হতো না। এরপরে মানুষ দেখলো যে মানুষের মধ্যে চিন্তা আসলো যে আমি যদি একটা পাথর তুলে মারতে পারি, এটা যদি তার মাথার মধ্যে লাগে, শরীরে লাগলে তো আহত হবে, পা লাগলে পা ভেঙে যাবে, পরবর্তী সময় যেমনি হোক তাকে আহত করে তার মাংস খাওয়া যাবে। মানুষও তো ওরকম একটা কাঁচা মাংস খেত, গুহায় বসবাস করতো, এরকম ছিল না। তাহলে এই পাথর ব্যবহার করতে শিখলো, এই বড় পাথরের টুকরা নিয়ে পশুর দিকে ছুঁড়ে মারতেছে। এটা হচ্ছে পুরাতন প্রস্তর যুগ। পাথরকে ব্যবহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করলো। তারপরে পাথরকে ঘষে এটাকে কোনো একটা লাঠির আগায় বেঁধে তীর বল্লমের মতো কিছু একটা বানিয়ে পাথরকে বিবর্তন করে, এটা হচ্ছে যে নতুন, পুরাতন প্রস্তর যুগের পর হচ্ছে নতুন প্রস্তর, মানে পাথরকে পরিবর্তন করে ব্যবহার করা শিখেছে। আমরা যে এখন যে আমাদের গ্রামে বা পরবর্তী সময়ে যে হলুদ মরিচ পিসার জন্য যে শিল্পাটা ব্যবহার করছে, এটা কি একদিনে পারছে মানুষ? এটার মধ্যে 1000 বছরের ঐতিহ্য আছে না? তো আমি ঐতিহ্য নিয়ে ভাববো তো এই কারণেই যে আমার ঐতিহ্যটা কি, এটা আমাকে জানতে হবে। এই জন্য এই প্রস্তর যুগটুক এগুলি খুবই ইম্পর্টেন্ট, যে কোনো মানব সভ্যতার ইতিহাস, বিশেষ করে এই সাবজেক্টের জন্য ইম্পর্টেন্ট। মানুষ এগুলির পরে গুহায় বসবাস করতে করতে তখন মানুষ ছবিও এঁকেছে। ছবি এঁকেছে 2-3টা কারণে। একটা হচ্ছে যে কেউ ইচ্ছা হলো কিছু একটা দাগ টাগ দিচ্ছে, আমি বলছি না ও শিল্পী, তখনকার সময় এটা বলা যাবে না, শিল্পকলা, শিল্পী, এগুলি ধারণা তখনও তৈরি হয় নাই। দ্বিতীয় হলো কি, জাদুবিদ্যা। একটা দেয়ালে একটা ছবি আঁকলো, সে যেই প্রাণীটাকে শিকার করবে সেই প্রাণীটার একটা ছবি আঁকলো, একে ওটার মধ্যে বিভিন্ন রকম প্র্যাকটিস করার চেষ্টা করছে। কারণ ছবিগুলির মধ্যে অনেকে যে গুহা চিত্র যে আবিষ্কার হয়েছে, তার মধ্যে এই আলতামিরা লাস্কোতে কোনো জায়গায় বিভিন্ন মনে হচ্ছে যে তীর বা বল্লম জাতীয় কিছু দিয়ে, তাহলে এরা যে প্র্যাকটিস করছে যে কোথায় মারলে এটা কি হবে। একটা বাইসন, তখনকার দিনে তাদের জনপ্রিয় শিকারের বস্তু ছিল বাইসন, মাংসাশী। আমাদের আজকে যেই ষাঁড়, আজকের যেই এই কি বলে ষাঁড় বা আজকের যে মহিষ, এই টাইপ, কিন্তু ওইটার শিংটা ছিল একটু চিকন এবং ঘাড়ের মধ্যে প্রচুরই। আপনারা বাইসনের প্রজাতি এখনও আছে, এগুলি ইসে পাওয়া যায়, এই বিভিন্ন, আমাদের এখানে নাই কিন্তু ইউরোপের বিভিন্ন চিড়িয়াখানা এখানে আছে। আর আপনারা অনলাইনে চার্জ দিলে ছবিটা বের হয়ে যাবে বাইসনের। তো এটাও দেখবেন। তো এই জিনিসগুলি তারা বল্লমের দাগ দেখা গেছে, তার মানে তারা এই জিনিসগুলি। আরেকটা হচ্ছে যে
তার পরবর্তী উত্তরসূরিকে যারা বয়স্ক, যারা জোয়ান যুবক, যাদের প্রচুর শক্তি ছিল, তারা যেত শিকার করতে। হ্যাঁ, তারা যেত শিকার করতে। আর যারা মহিলারা, যারা আশেপাশে বিভিন্ন ফলমূল সংগ্রহ করার জন্য আশেপাশে যেত আর বাচ্চা কাচ্চাদেরকে লালন করতো। আর যেগুলি ছোটোখাটো বয়সী কিশোর নিজে নিজে চলাফেরা, এদেরকে কি যেখানে সেখানে ঘুরতে দিত নাকি তখনকার সময়? এরা নিজের, আজকালকার দিনে বাঘভাল্লুকরাও তো আমরা দেখি যে নিজের বাচ্চাকে একটু দূরে যেতে দেয় না, দেখেন না? বিভিন্ন ইউটিউবে আমরা দেখি না এগুলি? মানুষের স্বভাব এটাই ছিল। তো মানুষ তো আর পশু না, এই জন্য এদেরকে নিয়ে বসে রাখার জন্য বয়স্করা কি করতো তখন, এই গুহার দেয়ালে ছবি এঁকে বাচ্চাদেরকে এগুলি চেনাতো যে তুমি বাইরে গেলে এগুলির আক্রমণে শিকার হবা, বা তোমার যে ওরা যে বাইরে গেছে, ওরা এই জিনিসগুলি মারতে গেছে, এটা শিকার করে আনবে। এগুলি মানে নৃতাত্ত্বিক বিশ্লেষণ থেকে এই কথাগুলি আমার আর আপনার বানানোর কথা না, মানে এই গল্পগুলি চলে আসছে। এর বাইরে আরও কিছু নতুন ধারণা কেউ যদি দিতে পারে দিবে, তার জন্য প্রমাণ লাগবে, তাই না? এগুলি তো কারো বানানো গল্প না, এগুলি হচ্ছে যে বিভিন্ন রকম বিশ্লেষণের ফলে এই গল্পগুলি তৈরি হয়ে গেছে। আজকের দিনের যে এই যে সোমপুর বিহার মহাবিহার, সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ ছিল, পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়। আপনি দেখেন প্রাচ্য মানে শিল্পকলা কত বড় গুরুত্বপূর্ণ। আমি এর আগে প্রাচ্য শিল্পকলার ইতিহাসে প্রথম দিকে বলতে গিয়ে বলেছিলাম, আমাদের যেই সবচেয়ে প্রাচীন মিশরীয় সভ্যতা, প্রাচ্যে না? তারপরে মেসোপটেমিয়া সভ্যতা, প্রাচ্যে না? চীন সভ্যতা, প্রাচ্যে না? ইউফ্রেটিস টাইগ্রিস নদীর দিকে গড়ে উঠেছে ব্যাবিলনীয় সভ্যতা, এগুলি প্রাচ্য না? সবই সভ্যতা। এরপরে ইউরোপে গড়ে উঠেছে ওই যে গ্রিককে কেন্দ্র করে, সেটা মহা ক্লাসিক্যাল সময় গ্রিসে যেটা গড়ে উঠেছে ভূমধ্য সাগরের মধ্যে। গ্রিকটা কোথায়? ভূমধ্য সাগরের মধ্যে না? এই ভূমধ্য সাগরের মধ্যে যে গ্রিক গড়ে উঠেছে, সেই জিনিসটা আপনারা দেখবেন যে এইগুলি যে মানে এই জিনিসগুলি হচ্ছে মানে চিন্তা চেতনা থেকে আসা, এগুলিতে এই প্রাচ্যে এই জিনিসগুলি আসছে আগে থেকেই। হ্যাঁ, আমাদের এখানে গুহা চিত্র আবিষ্কার হয়নি, আমাদের এখানে এরকম হয়নি, কারণ আমাদের এখানে মানুষ অত আগে বসবাস করার মতো ভূমি ছিল না আমাদের এখানে সবাই, কিন্তু সভ্যতা গড়ে উঠেছে। কারণ আমাদের এখানে যখন এই জার্মানরা আসছে প্রথম, তাদেরকে বলা হতো আর্য, তাদেরকে বলা হতো। হিন্দুরা পূজা মণ্ডপে বা বিভিন্ন ঘটের মধ্যে একটা চিহ্ন ব্যবহার করে, এরকম একটা চিহ্ন ব্যবহার করে, দেখছেন? এটা আপনি তো হিন্দু, এরকম করে না? এটাকে বলে স্বস্তিকা চিহ্ন, স্বস্তিকা, এটা করে একটা চিহ্ন। এটা এই চিহ্নটার ব্যবহার করতেছে, কিন্তু আবার জার্মানির হিটলারের যে ফ্ল্যাগ ছিল সেখানেও ব্যবহার হয়েছে নিজেদেরকে আর্য। এবং জার্মান তার বক্তৃতায় বলেছিল যে আমরাই হচ্ছে আসল খাদ্য আর্য জাতি, আমরা, হিটলারের বক্তৃতা এরকম আছে, আমরাই পৃথিবীকে, বিশ্বযুদ্ধ কেন লাগছিল? পৃথিবীর দখল কে নিবে সেই জন্যই তো লাগছিল, তাই না? তো তাহলে আমাদের এখানে যে এই মেসোপটেমিয়া ইউফ্রেটিস টাইগ্রিস নদীর তীরে সিন্ধু মেসোপটেমিয়া সভ্যতা, তার ধারাবাহিকতায় সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা যে গড়ে উঠেছিল, হ্যাঁ, হরপ্পা মহেঞ্জোদারো দুইটা শহর এই যে গড়ে উঠেছিল, এগুলি কিন্তু এই জার্মানরা আসার আগেই এরা এসে আমাদেরকে দখল করার চেষ্টা করেছে। মানে আগে এই দুইটা সভ্যতা আবিষ্কার হওয়ার আগে মনে করতো যে আমাদের এই পাক ভারত উপমহাদেশের সভ্যতা গড়ে ওঠার পিছনে আর্যদের একটা ভূমিকা আছে, মানে এই সভ্যতাটা তারাই গড়ে তুলেছে, কিন্তু এটা ঠিক না। আজকে স্যার একটা স্টুডেন্টে পিউলিপাল নামে একটা স্টুডেন্ট খাতা জমা দিছে, আঁকাগুলো খুবই সুন্দর হয়েছে, আপনি দেখান। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, অসুবিধা নেই। এগুলি উত্তম, আমরা যে অ্যাসাইনমেন্টে দেই না, আপনি তো ওইভাবে উল্লেখ করছেন ফার্স্ট পেজে, আপনি তো এইভাবে ফার্স্ট পেজে উল্লেখ করছেন। এই আপনারা ইসের শোনেন, আপনারা এই জুলাই মাসের খাতা শেষ করছেন কয়জন? দেখে হাত উঠান তো। তো আপনারা কি সমস্যাটা কি আপনাদের? আপনারা কি করবেন? একটা চিত্র অন্তত 5 পেজে আঁকেন, তারপরে তো শেষ হয়ে যাবে। আমি তো এই সুযোগ দিই না। না, আপনাদের তো আমরা তো, আমি তো ওরকম সুযোগ থাকলে আমি তো প্রথম থেকে এই ব্যাপারটা খেয়াল, আমাদের এখন থিওরি এবং তো পাশাপাশি চলছে।
এবং আমার তো প্রথম থেকে আসছে, আমি প্রথম দিন যখন এই শিল্প মাধ্যম ক্লাস নিলাম ওটা শুধুমাত্র তত্ত্বীয় ক্লাস তো নিয়ে নিই, আমি তো সেদিনই ঘোষণা দিয়েছিলাম যে আপনারা ব্যবহারিক খাতা শুরু করতে হবে। এবং আমাদের যে চারদিকে করোনা আক্রান্ত অবস্থা, যে আমরা ঘর থেকে বেরোতে পারছি না, এর মধ্যে আমরা বিভিন্ন লকডাউনের সময় উনি আমাকে সাহায্য করেছে, অ্যাম্বুলেন্সে করেও নিয়ে আসছে আমাকে। এত কিছু করার পরও আমি যে আপনাদের সাথে কথা বলেছি, এটা কী কারণে? আপনারা কী করছেন? আপনারা মাথার মধ্যে করোনা, আপনাদের মাথায় কে লকডাউন করে বন্ধ বসে আছেন বাসে? হবে না। যারা স্কিলনেস আছে, যাদের বাচ্চাদেরকে শেখার জন্য খুব বেশি জানার দরকার নেই, কিন্তু যারা কিছু পারে না তাদের, আমাদের এখানে কিছু কিছু আছে, আমি নাম উল্লেখ করতে চাই না। আপনাদের সহকর্মীদের মধ্যে, আপনাদের ক্লাসমেটদের মধ্যে অনেকেই আছে, আপনারা অনেক সময় স্ট্যাটাস দেখলে, তাদের কাজ দেখলে বুঝবেন তারা অনেক এগিয়ে আছে, তারা ছোটবেলা থেকে ছবি আঁকে। কারণ আপনাদের যদি সেই অভিজ্ঞতা না থাকে, ক্লাস 7, 8, 9, 10 থেকে ছবি আঁকেন না, আপনি কোনো সময় কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নাই, পরবর্তী সময় সেই প্র্যাকটিসটা ধরে রাখেন নাই, এটা খুবই দুঃখজনক। তো এটা তো ভবিষ্যতে তো এটা এরকমই হবে। ওই আমার দুর্লভের সাথে কথা বলতে গিয়ে বললাম না, উনি বলতেছে অজয় তোমাদের এখানে তো ওরকম স্টুডেন্টই আসা উচিত যারা ছোটোবেলা থেকে একটা প্র্যাকটিস আছে। আমি বলি হ্যাঁ, এটা তো অবশ্যই। তবে এখন সবাই আসতেছে, ভবিষ্যতে তো আমরা পরীক্ষা নিয়ে ভর্তি করতে হবে, যেহেতু এটা চাপ বেশি, আমরা তো সবাইকে ভর্তি করতে পারবো না। আপনারা প্রথম 2-1টাতে হয়তো সুযোগ পেয়ে যাচ্ছেন, একসময় তো এগুলি আর ব্যবসা থাকবে, এগুলি তো আর এইভাবে থাকবে না। উনি যখন দেখবেন যে ওনার বা আমরা যখন দেখবো যে এই ইনস্টিটিউটে আমাদের প্রথমেই আমাদের কাছে দরকার, এই আমাদের কাছে হাজির হয়েছে 100 জন, তখন আমরা এখান থেকে নিতে হবে কয়জন? 50 জন। তখন আমরা কি করব? 50 জন, 55 জন। তখন আমরা কি করবো? আমাদেরকে তো 45 জনকে বাদ দিতে হবে। বাদ দিতে হবে না তো আমরা কীভাবে বাদ দিব? আমরা কি আগে আসলে আগে ভিত্তিতে? কোনো দিনও না। আমি এটা ওনাকে সাপোর্ট করবো না। আমরা তখন অবশ্যই একটা ভর্তি পরীক্ষা নিব, আমরা নিয়ে দেখব, এবং সেটা হবে ব্যবহারিক পরীক্ষা। আমি তাত্ত্বিকটাকে আমি গুরুত্ব দিচ্ছি এই কারণে যে বাচ্চাদের সামনে আপনি চারুকলা শিক্ষক হিসেবে দাঁড়াচ্ছেন, কিন্তু বাচ্চারা কিন্তু আপনাকে পরীক্ষা করবে, যেটা এর আগেও বলেছি। যাই হোক, এটা পরবর্তী ক্লাসে ব্যবহারিক ক্লাস প্লাস এটা হচ্ছে যে আমাদের মাধ্যম, উপকরণ, করণ কৌশলের বিষয়, এগুলি একটার ভিতরে একটা চলে আসে। আপনি এটা বলাতেই এটা চলে আসছে। তো যাই হোক, ওই যে একজনের ক্লাস জমা দিচ্ছে, ওনার কাছে ভালো লাগছে, ওনার কাছে অনেক কিছুই ভালো লাগতে পারে, কারণ উনিও তো আসলে উনি কম্পিউটারের ইঞ্জিনিয়ার, এইটা ঠিক আছে, কিন্তু উনি তো আর চারুকলার এখন এইটার সাথে রিলেটেড হয়ে উনি অনেক দৌড়াদৌড়ি করেছেন, অনেক কিছু কালেকশন করেছেন। হ্যাঁ, যাই হোক, ওনার তো উনি তো গত 1 বছর ধরে চেষ্টা করে বিভিন্নভাবে এই সমস্ত জিনিস দেখেছে, এই করে তারপরে তো ইন্টারেস্টেড হয়েছে যে না, আমি এটার একটা কোর্স চালু করব, একটা আইডিয়া তো অবশ্যই আছে। হ্যাঁ, এগুলি তো চিন্তাভাবনার ব্যাপার আছে। যে এখন যে আমরা দেখেছি অমুক সালের প্রশ্ন, তমুক সাল, এগুলি যে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না, ওনাকে সব কিছু করতে হচ্ছে না, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তো করতে হবেই। তো যাই হোক, এই 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 জিনিসগুলো দেখবেন এবং আমাদের হ্যাঁ 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 সেটাই দরকারই আছে। এবং এটা তো আপনার জন্য একটা নতুন একটা ক্রিয়েটিভ একটা সাবজেক্ট, যে এই আরেকটা সাবজেক্ট এতদিন তো যেটা পারে সেটা নিয়েছিল। যেমন আমাকে যখন আমার যদি তাত্ত্বিক ব্যাপার স্যাপার না থাকতো, আমি এত চিন্তাও করতাম না। আমাকে যদি বলতো যে আজকে পেন্সিল স্কেচ হবে, আমি এত প্রিপারেশনের দরকার ছিল না। আমি যেটা জানি, আজকে 20-30 বছর ধরে, 40 বছর ধরে এগুলি করতেছি, এগুলির জন্য আমার কোনো প্রিপারেশনের দরকার আছে। কিন্তু আমার তাত্ত্বিক ক্লাস নেওয়ার জন্য তো প্রিপারেশনের দরকার অবশ্যই আছে। আমি শিল্প মাধ্যম নিয়ে কথা বলার সময় আপনাদের জন্য কোনো প্রিপারেশন নিতে হয় না, খালি বিষয়টা কি দেখি যে আজকে বিষয়টা এইটা। সায়েন্সের আমার একটা কথা বলছিল যে অজয় স্যারের যে ক্লাসগুলো নেয়, মানে একটু পরিশ্রম করতে হয়, হ্যাঁ আগে থেকে একটু প্রিপারেশন নেওয়ার মতো ক্লাস। হ্যাঁ, এটা সময় নিতে হয়তো, কারণ এগুলি তো আমাদের এই সাবজেক্টের সাথে রিলেটেড, কিন্তু আমরা তো বা এগুলি আমাদের এই আমরা জানি আশেপাশে আছে। আমি এখন ময়নামতিতে 2-3 বার গিয়েছি, কিন্তু আমি কি ময়নামতি নিয়ে একটা যখন আমি রচনা লিখতে বসবো, আমি যখন 1500 শব্দের বা 2000 শব্দের একটা রচনা লিখতে বসবো, আমি কি এত সহজে পেরে যাবো? আমাকে অবশ্যই রেফারেন্স নিতে হবে না? তো রেফারেন্স নেওয়াটাই তো প্রস্তুতি নেওয়া, এটা যে কোনো কিছু। আপনাদের এই জন্য বললাম, আপনাদের বয়সে আমরা তো ক্লাসে যাই, আপনারা তো এখানে কেউ প্রফেশনালি শিক্ষকতা করেন, এখন কেউ শিক্ষকতা করছেন, হ্যাঁ কেউ করছে স্কুলে, ওই বেসরকারি স্কুলে। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, চাপরাশিরহাট। ও আচ্ছা, আপনার সাথে কথা হয়েছিল একবার। তো এই যে করছে, এবং উনি দেখছে যে এখন সামনে, এখনো বোধহয় এমপিও হন নাই না?
হ্যাঁ, এই তো মানে এখন ওইখানে অতিথি শিক্ষক হিসেবে আছে, এখন এইটা আছে সাবজেক্ট, সামনে আরও অন্যান্য সাবজেক্টে যেমন লাইব্রেরিয়ান একটা ট্রেনিং আছে, এগুলি আছে। তারপর কম্পিউটারের জন্য অবশ্য আলাদা করে ট্রেনিং নিতে হয় না। হ্যাঁ, সঙ্গীত আসতেছে নতুন করে, এটা বুঝলাম না। আগামী বছর থেকে চালু হবে। সঙ্গীত প্রত্যেক স্কুলে একজন করে সঙ্গীত। এটা কারণ আছে, এটা আমি বলি, এটা আপনাদের এটা বলবো পরবর্তী সে আলোচনায় আমি বলবো। এখন সোমপুর মহাবিহারটা যেরকম নিবে আর এই সঙ্গীত হ্যাঁ। চারুকলা তো যে ওইটা কারণটা কি আমি বলছি, কারণটা আমি বলবো, কারণ এটা পরবর্তী ক্লাসে যখন আমি শিল্প মাধ্যম নিয়ে কথা বলবো তখন ওখানে আলোচনায় আসবে আমাদের আমরা, এবং আমাদের যে পুরাতন প্রশ্ন আছে সেগুলি নিয়ে কিছু আলোচনায় আসবে। তো যাই হোক, আজকে আপনারা সুযোগ পেলেই এই রাজশাহীর পাহাড়পুর সোমপুর বিহার ঘুরে আসবেন, এবং ডিসেম্বরে তো একটা ট্যুর আছে। এবং এটা বলছি ওনাদেরকে, এবং আপনারা এই জিনিসটা বাসায় বসে ফেসবুকেও পাবেন। আপনি ফেসবুকেও যদি সম্ভব বিহার চার্জ দেন, দেখবেন যে একটা ফেসবুক পেজ চলে আসছে। আপনি গুগলে যেতে না পারেন, আপনি ফেসবুকে ঢুকেও যদি সোমপুর বা পাহাড়পুর মহাবিহার বা এইভাবে করে যদি সার্চ দেন, বা আমাদের যেই পর্যটন এলাকাগুলি আছে এগুলি খুঁজে বের করতে যান, দেখবেন চলে আসবে। বুঝতে পারছেন? সুতরাং আজকের দিনে বারবার আমি আগের মতোই বলছি যে আজকের দিনে স্টাডি করার জন্য বা প্রিপারেশন নেওয়ার জন্য, কোনো কিছু জানার জন্য আপনাকে লাইব্রেরিতে যেতে হবে না, আপনাকে বই কিনতে হবে না। আমাকে কে যেন ফোন দিয়েছিল ঢাকা থেকে, উনি ওই কাটাবনের এখানে আছেন, কেউ নাকি ঢাকা থেকে আপনারা কেউ আছেন এখানে? আমাকে ফোন দিয়েছিল যে স্যার কি বই কিনবো। আমি বলি, কি বই কিনবেন আপনি? আপনি আমাদের ছাত্র। হ্যাঁ, আমি সাংবাদিক হ্যাঁ, নাম ভাই। তা আমি বলি ঠিক আছে, আপনি এই শিল্পকলার ইতিহাসের উপরে কিনেন, যেটা পান কিনে নেই আর কি। আর আমি তখন একটু রেস্টে ছিলাম, হঠাৎ করে যখন প্রশ্ন হচ্ছে এইটা নিয়ে কি সবসময় ঘুরি নাকি, এটা মাথা মধ্যে, এই জন্য ওনাকে আমি হালকা একটু নিয়ে বলেছিও যে আপনি এরভাবে হঠাৎ করে জিজ্ঞেস করলেন, এটা সম্ভব নাকি। শিল্পকলার ইতিহাস প্রাচ্য পাশ্চাত্য, এরপরে আপনাদের আছে তো এই যে আমি তো ভাবছিলাম তত্ত্বীয় ক্লাস, যেমন ধরেন এই যে এখানে এই 6 নম্বর এটা আমাদের, আমি এটা বলেই শেষ করছি এখন আমাদের এই আজকের এই ক্লাসটা। তো যাই হোক, এখন যেমন আমাদের এই কোর্স কয়ের 1 অধ্যায় শেষ, শিল্প উৎপত্তি গুহা চিত্র বলেই ফেলেছি। আমাদের বাংলাদেশের সংস্কৃতি নিয়ে আমি বলবো, এখানে 3টে ক্লাস নেওয়ার কথা আছে, এটা একটু বিস্তৃত আলোচনার ব্যাপার আছে, তবু আমি 1টা বা 2টে ক্লাস নেবো, এখানে বেশি ক্লাস নেওয়া যাবে না। এটা নিয়ে কিন্তু আমি অলরেডি অন্যান্য ক্লাসের ভিতরেও এই কথাগুলি চলে, আমাদের সংস্কৃতি সভ্যতা এগুলি কিন্তু চলে আসছে। এই জন্য এটা নিয়ে বলতে গিয়ে কিছু কথাবার্তা বলতে হবে। কোর্স 2টা এখনও ধরি নেই, কারণ আর 3 নম্বর কোর্সও আজকে শেষ হয়ে গেল, পাহাড়পুর দিয়ে 3 নম্বর কোর্সটা শেষ, মানে অধ্যায় কোর্স কয়ের 3 নম্বর অধ্যায় শেষ। আর হচ্ছে যে এখন আমাদেরকে 4 বাকি আছে, ভারতীয় শিল্পকলা ও শিল্পী। ভারতীয় বলতে আমাদের যেহেতু ঐতিহ্যটা পাক ভারত উপমহাদেশে একটা ছিল না এক সময়, এখান থেকে ভারতের বিখ্যাত শিল্পী কারা, তাদের ছাত্র কারা, তার ছাত্রদের হচ্ছে আমাদের জয়নুল আবেদিন, কামরুল হাসান, এরা যে একটা ধারাবাহিকভাবে আসছে, এই একটা জিনিস নিয়ে একটু আলোচনা করে বলতে হবে। তারপর হচ্ছে যে আমাদের এইটা কিন্তু শেষ করে ফেলছি, যেমন সিন্ধু, মৌর্য, গুপ্ত, পাল, পুঁথিচিত্র এগুলি নিয়ে কিন্তু বলে ফেলছি। এই ক্লাস হয়ে গেছে 2টা, এটা শেষ। তাহলে আমাদের এখন কোর্স বাকি আছে, এখানে কোর্স কয়ের মধ্যে বাকি আছে 2, তারপর হচ্ছে 4, আর হচ্ছে যে 6। এই 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 কোর্সগুলি বাকি আছে এখানে, মানে আমাদের শিল্পকলার ইতিহাসের মধ্যে। আর আপনি এখানে দেখেন আমাদের এখানে অধ্যায় কতে পেন্সিল স্কেচ, এই যে অধ্যায় কতে কোর্স খ, এটা কোর্স খতে অধ্যায় 1, এখানে অলরেডি এটা শেষ। এখানে দেখেন এখানে আমি মানে এটা হচ্ছে তত্ত্বীয় দিকটা করতে গিয়ে আমি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখেছি। এখানে বলা হচ্ছে পেন্সিল কি, কালি কলম কি, চারকোল কি, ড্রয়িংয়ের বৈশিষ্ট্য রেখে ড্রয়িংটা কি, বৈশিষ্ট্য রেখে ড্রয়িং কি। ড্রয়িং তো 2 রকম, বলছেন আকার করা, আবার একটু লাইট অ্যান্ড শেড দেখিয়ে আঁকা, এই যে এগুলি শেষ। তো এই জিনিসগুলি শেষ হয়ে গেছে, মডেলিং নিয়ে চলছে। আজকে বোধহয় মডেলিংয়ের উপরে শেষ ক্লাস করে ফেলবো। আর বেসিক ডিজাইন তো আমাদের ওই শাইন স্যার করাচ্ছে, এটা উনি তত্ত্বীয় করছে, আবার ব্যবহারিকও করছে, দোনোটাই করছে। আর এখানে যেমন আমার পরবর্তী ক্লাসে যে এখানে জলরং, পরিপ্রেক্ষিত এগুলো নিয়ে আলোচনা হবে। আর এখানে বাকি আছে কারুশিল্প, কুটির শিল্প, এটাও তত্ত্বীয়।
তো কারুশিল্প কাকে বলে, কুটির শিল্প কাকে বলে, লোকশিল্প কাকে বলে, এগুলো নিয়ে এখানে যদি 3টা ক্লাসের কথা বলা হচ্ছে, এখানে 2টা বা 1টা ক্লাস করলেই যথেষ্ট হয়ে যাবে। তো ধন্যবাদ আজকের এই ধন্যবাদ আজকে শিল্পকলার ইতিহাসের এই চ্যাপ্টারে। আমরা পরবর্তী আমরা ব্যবহারিক ক্লাসের দিকে যাব। নোয়াখালীর নামকরা শিল্পীর মধ্যে আমি নোয়াখালীর শিল্পীর মধ্যে আমাদের শিক্ষকদের মধ্যে তেমন কেউ নেই, মানে বাড়ি নোয়াখালী আমি এখন ঠিক বলতে পারতেছি না, কারণ আমাদের এই ফেনীতে আছিল ওই যে কি, হ্যাঁ সার্জেন্ট জহুরুল লেখক হতে পারে, আমি তো শিল্পী উনি বলছি চিত্রশিল্পী।